21 আগস্টে আপনার 2 সেট একিউজড আছে। প্রথম সেটটা হলো প্রথম চার্জশিটে যাদের এগেনস্টে নাম আসছে তারা, আর সেকেন্ডটা হলো এটা এই ফার্দার ইনভেস্টিগেশনের নামে যে রিইনভেস্টিগেশন করা হয়েছে ওখানে আপনার এই লুৎফুজ্জামান বাবর, তারপরে আরিফ কমিশনার, তারেক জিয়া সাহেব, তারপরে আপনার এই যে কাজী কায়কোবাদ, ওনারা যারা আছে ওনাদেরকে ওই সেকেন্ড চার্জশিটে দেওয়া হয়েছে। তো সেকেন্ড চার্জশিটটা হলো মুফতি হান্নানের সেকেন্ড কনফেশনের উপরে। তো আমরা কোর্টকে যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে এই সেকেন্ড কনফেশন মানে এটা আইনে এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। কারণ হলো যে সেকেন্ড কনফেশন আগে 2007-8-এ একবার সে কনফেশন করছে, পরে আবার 2011-তে, এই যে 4 বছর পরে এসে তার আগের কনফেশন বা আগের স্বীকারোক্তিকে আবার যে রেকটিফাই করলো, এটা আইন পারমিট করে না। এই হলো একটা কথা। আরেকটা কথা হলো যে এই মামলায় কোনো এভিডেন্স নাই যে আপনার কেউ, সবচেয়ে বড় কথা কোর্টও যেটা আমাদের সাথে একমত হয়েছে যে আপনার এই যেখানে আপনার এই গ্রেনেডগুলো বাস্ট হয়েছে, ওই যে আপনার প্লেস অফ অকারেন্স যেটা, সেখানে কে গ্রেনেড বাস্ট করলো এটা কিন্তু কোনো সাক্ষী দ্বারা সমর্থিত হয় নাই, এবং কোনো আসামির স্বীকারোক্তিতেও এই কথা নাই যে আমি ওখানে গ্রেনেড বাস্ট করলাম। ওনারা যেটা এই মুফতি হান্নানের স্বীকারোক্তি এবং অন্য কিছু দিয়ে যেটা প্রমাণ করার চেষ্টা করেছে যে সেখানে এই আসামিরা এক জায়গায় বসে একটা কনস্পিরেসি করছে, এই কনস্পিরেসিটাও আপনার প্রমাণ হয় নাই, কারণ ওই কনফেশন ছাড়া আর কোনো এভিডেন্স নাই। আমাদের সাথে একমত হয়েছে যে আমি টোটাল এভিডেন্স 225 জনের সাক্ষ্য আমি দেখলাম, কিন্তু সেখানে কে এই গ্রেনেডগুলো বাস্ট করছে, কে গ্রেনেড ওখানে মারছে, এটার কোনো হদিস পাওয়া যায় নাই, এবং কোনো সাক্ষী বলে নাই যে আমি দেখলাম অমুকে মারতেছে। এখন একজনকে সাজা তো আপনার ইয়ের উপরে দিতে পারে না, আপনার ওই যে কি বলে সন্দেহের উপরে তো একজনকে সাজা দেওয়া যায় না। আর একটা মামলা, বিশেষ করে ক্যাপিটাল সেন্টেন্স বা ডেথ সেন্টেন্স দিতে হলে এখানে আপনার এই মামলাটা সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হতে হবে। তো আজকে 20 বছর এই মামলার বয়স, 2004-এ ঘটনা এজাহার, আজকে 2024, এর মধ্যে আপনার 18 সনে এই যারা কন্ডেম সেলে আছে, যাদের ফাঁসির অর্ডার হয়, তারা এইভাবে তারা দিনাতিপাত করতেছে। এখন দেখা যাচ্ছে যে টোটাল এভিডেন্স যদি ডিসকাস করে সেখানে কোর্ট আমাদের সাথে একমত হয়েছেন যে না, কোনো নির্ভরযোগ্য কোনো সাক্ষী তো আপাত দৃষ্টিতে আমরা দেখছি না। তারপরেও কোর্ট দেখবেন এটা পুঙ্খানুপুঙ্খ। রায় কবে দেবে স্যার? রায়টা সিএবি করে রাখছে, এটা কোর্ট যে কোনো সময় রায় দিতে পারে। তবে কোর্টের সাধারণত আপনার এটা তো লিখতে বা এটা তার আরো কাগজপত্র দেখে একটা গুছিয়ে আনতে সময় লাগে। রহমানের বিষয় যেটা, সেটা আমি এটা সাইড করেছি যে যদিও ওনার কোনো এপিল বা ওনার কোনো 561A মতে কোনো কেস আপনাদের সামনে নাই বা কোনো পিটিশন নাই, বাট আপনি যদি মনে করেন যে এই মামলা কোনো আসামির বিরুদ্ধে প্রমাণ হয় নাই এবং সব আসামিদের বিরুদ্ধে এটা দায়সারা গোছের বা আপনার এটা হয়ে বায়াসড হয়ে একটা চার্জশিট দাখিল করা হয়েছে এবং তাদের এগেনস্টে যেহেতু কোনো এভিডেন্স নাই, কাজেই যদি মনে করেন যে অল অ্যাকিউজড অফ দিস কেস তারা যদি মানে খালাস পাইতে পারে বা খালাস দেওয়া যায়, সেক্ষেত্রে এই বেনিফিটটা তারেক রহমান সাহেবও পাবে। এই জন্য যে যদিও ওনার আপিল নাই, কিন্তু মামলা এজ এ হোল যদি প্রমাণ না হয়, যদি দেখা যায় যে না এই গ্রেনেড যারা বাস্ট করেছে বা মূল পরিকল্পনাকারী যারা, তাদেরকে সিনে না এনে, তাদেরকে লাইটে না এনে দায়সারা গোছের এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাহার খান সাহেবকে দিয়ে এই চার্জশিটটা এইভাবে সাজানো হয়েছে, সেক্ষেত্রে যদি এই আসামিরা আপনার খালাস পাওয়ার যোগ্য হয়, তাইলে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনি বেনিফিট দিতে পারেন। এটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট এবং আমাদের সুপ্রিম কোর্টে ফাঁসির আসামিও দেখা যাচ্ছে যে তার কোনো আপিল নাই, কিন্তু কোর্ট তাকে ইকুইটেল দিয়ে দিয়েছে। এখন অবস্থা রাষ্ট্রপক্ষ তো প্রথম তাদের অল্প সাবমিশন যেটুকু ছিল তারা বলেছে যে মামলা প্রমাণ হয়েছে, কিন্তু পরে আমার পরে আর কোর্ট কিছু শোনেন নাই। কোর্ট এটা সিএবি করে রাখেছেন, এটা মানে রায়ের জন্য।